গত কয়েকদিন ধরে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে রিয়েলমি P1 স্মার্টফোনটা ব্যবহার করছি। আজকে এই কয়েকদিন ব্যবহার করার পর আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স এই ফোনটার সাথে কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে দিই, এই ফোনটার এমন কিছু জিনিস আছে যেটা এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা ছাড়া আর কোনো ফোনে আপনি পাবেন না। আবার কিছু কিছু এমন জিনিস রয়েছে যেগুলো আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে ধাক্কা দেবে। তবে একটা জিনিস কখনোই ধাক্কা দেবে না, আপনি যদি লাইক বাটনটা প্রেস করে দেন, এই ধরনের সহজ সরল রিভিউ আরও কয়েকজন মানুষের কাছে বেশি পৌঁছে যায়। প্রথমত ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্টগুলো সত্যিই সুন্দর। আমার কাছে যে গ্রিন কালারের ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা একটু হালকা কালার, দেখতে অসাধারণ লাগছে। এছাড়াও আপনি যদি ডিপ কালার পছন্দ করেন তাহলে এক্ষেত্রে রেড ভেলভেট কালার অ্যাভেলেবেল রয়েছে। তো দুটো ফোনের কোনোটাতেই কিন্তু খুব একটা স্ক্র্যাচ আসছে না, কারণ দুটো ফোনেই এমন একটা ম্যাট ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে আর তার সঙ্গে বেশ কিছু টেক্সচার অ্যাড করা হয়েছে। ফলে স্ক্র্যাচ আসলেও সেটা অতটা নোটিসেবল হচ্ছে না। তবে হ্যাঁ, টুকটাক স্ক্র্যাচ আসছে। আর বক্সে তো সমস্ত কিছু রিয়েলমি দিয়ে দিয়েছে, সুতরাং কভারটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তবে সব থেকে বড় কথা, ফ্রেম এবং ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট ডিজাইন রয়েছে আর এটা যথেষ্ট ভালো কোয়ালিটির পলিকার্বনেট। আর ফোনটার ওজন 188 গ্রামের আশেপাশে, সুতরাং হ্যান্ড ফিলিং যথেষ্ট প্রিমিয়াম ছিল। আর বাদবাকি এই লুকস এবং ডিজাইনটা তো পার্সোনাল প্রায়োরিটি। তো আপনারা বলুন এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন দেখতে লাগছে? পেছনের দিকে যে সার্কেল রাউন্ডে ক্যামেরা হাউসিংটা, সেটাও যথেষ্ট আমার কাছে সুন্দর লাগছে। তবে এই ফোনটার সব থেকে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর যে ডিসপ্লেটা, সত্যিই টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। সোয়াইপ আপ সোয়াইপ ডাউন এর অ্যানিমেশনগুলো যথেষ্ট স্মুথ ছিল। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশন ওপেন করার সময় বা অ্যাপ্লিকেশন ক্লোজ করার সময় কোনো রকম এখানে অ্যানিমেশন নেই, ফলে একটু ল্যাগিশ টাইপের ভাব ফিল হতে পারে। তবে সেটা অতটা ম্যাটার করবে না। এর সঙ্গে সঙ্গে এই ডিসপ্লের বেজেল এবং চিন, নিচের চিনটা একটু মোটা লাগছে, তবে বেজেল যথেষ্ট অ্যাগ্রেসিভ এই প্রাইস অনুপাতে। এছাড়াও 2000 নিটসের পিক ব্রাইটনেস, তবে হ্যাঁ, ওটা আমার অনেকটাই গিমিক লেগেছে। 2000 নিটস মনে না হলেও ডাইরেক্ট সানলাইটে আপনার দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাছাড়াও এখানে ড্রাগন টেলের গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে আমি যে এতদিন ইউজ করছি না, দু একটা গ্লাসের স্ক্র্যাচ এসছে। অবশ্যই বলবো হ্যাঁ, স্ক্রিন প্রোটেক্টর যে ফিল্ম সেটা তো প্রি অ্যাপ্লাইড থাকবেই, না হলে গ্লাস প্রোটেকশন আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক, এর ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর আমরা এখন ইউটিউবে ভিডিও দেখতে গেলাম, ইউটিউবে 4K HDR এর সাপোর্ট করে, কিন্তু অনেক ভিডিও রয়েছে যেগুলো 4K HDR এ চালাতে গেলে না ল্যাগ করে যায়। তো 1080p আপনি HDR স্মুথলি চালাতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। HDR ভিডিও হ্যাঁ, প্রথম দিকে স্মুথলি চললেও অনেকক্ষণ দেখার পরে ফোনটা কিন্তু একটু ল্যাগ করছে। তো এই ব্যাপারটা অবশ্যই আপডেটের পরে ফিক্স করার দরকার রয়েছে। বাদবাকি ভিডিওর কালার যথেষ্ট পাঞ্চে দিচ্ছিল, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম ইস্যু পাইনি। এছাড়াও দু একটা OTT প্ল্যাটফর্মও আমি ভিডিও দেখেছি। হ্যাঁ, নেটফ্লিক্সে HDR এর সাপোর্ট নেই, আর এই প্রাইস সেগমেন্টে কোনো ফোন দেয় বলে আমার জানাও নেই। যাই হোক, ওভারঅল ডিসপ্লে যথেষ্ট ভালো। আর সঙ্গে সঙ্গে সাউন্ড কোয়ালিটির কথা বললে, ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হয়েছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড, ভোকাল, ট্রিবল এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছিল। তবে বেস একটু বেশি রয়েছে বলে মনে হচ্ছে। এই অ্যাডজাস্টমেন্টটাও আপডেটের পরে করা সম্ভব। তবে ডুয়েল স্পিকার যথেষ্ট ভালো কাজ করেছে, সেটা নিয়েও খুব একটা অসুবিধা হবে না। আর পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের 7050 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং যেটার AnTuTu আসছে 5,32,000-এর আশেপাশে। আমার এটা কিন্তু একেবারে বেস ভ্যারিয়েন্ট। তো সেক্ষেত্রে আপনি যদি হায়ার ভ্যারিয়েন্ট কেনেন তাহলে AnTuTu বেঞ্চমার্ক একটু বেশি আসতে পারে। আর UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X র্যাম রয়েছে। যেহেতু UFS 3.1 স্টোরেজ টাইপ, অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড যথেষ্ট স্মুথ ছিল। আর আগেই বলেছি, যেহেতু কোনো অ্যানিমেশন নেই তাই জন্য একটু আজব ফিল হতে পারে। এছাড়াও ডেলি ইউজড অ্যাপ্লিকেশনগুলো নর্মালি হ্যান্ডেল করতে পারছে, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এখানে আমরা PUBG বা BGMI যেটা, সেটা খেলে দেখলাম। এক্সট্রিম টেস্ট করেছি 60 FPS এ, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ পাইনি। তবে হ্যাঁ, এক্সট্রিম মোমেন্টে খুব অ্যাটাকিং হচ্ছে তখন টুকটাক একটু ফ্রেম ড্রপ হয়, আর এটা একেবারেই স্বাভাবিক। তার থেকেও বড় কথা, এই ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারে। এই গরমকালে আমি ঘরে বসে কোনো রকম এসি ছাড়া যখন গেমিং করছিলাম, কোনো রকম কিন্তু এখানে ফোনটা ওভারহিট হয়নি। ওই 40 থেকে 42 ডিগ্রি 43 ডিগ্রি আশেপাশে টেম্পারেচার ছিল, যেটাকে কখনোই ওভারহিট বলা যায় না। আর টুকটাক যে হ্যাপটিক ফিডব্যাক আসছে, সেটা কিন্তু এর গেমিং এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করছে। আর তাছাড়া র্যাম বুস্ট অপশন রয়েছে, যেটা আপনারা জানেন কাজে খুব একটা নয়। যাই হোক, আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, রিয়েলমি UI এর কাস্টমাইজেশন রয়েছে, ভরে ভরে সমস্ত ফিচারই রয়েছে। ডুয়েল অ্যাপ্লিকেশন হাইট, ক্লোন অ্যাপ, ইন্টারনেট স্পিড মিটার, এই সমস্ত অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে ভাবতে হবে না। সমস্ত এই ফোনটার যে প্রি ইনস্টলড সফটওয়্যার রয়েছে তাতেই আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি ডায়ালার যেটা রয়েছে সেটা দিয়ে কল রেকর্ড করতে পারবেন কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই। এইসব নিয়ে ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে এখানে হট অ্যাপস, হট গেমসগুলোকে নিয়ে। এছাড়াও প্রি ইনস্টলড বহু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। এছাড়াও হট অ্যাপস, হট গেমস এইগুলোকে আপনাকে ডিসেবল করে নিতে হবে, তাহলে একটা ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। আর আমি রেকমেন্ড করবো আগে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যারের
সালের এই কাঁচরা মালগুলোকে ডিলিট করুন, তারপরে ক্লিন যে এক্সপিরিয়েন্সটা সেটা নেওয়ার চেষ্টা করুন। 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে বলেছে। তবে রিয়েলমির প্রবলেম হচ্ছে তারা প্রতি মাসে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করে না এই সমস্ত বাজেট ফোনের ক্ষেত্রে। হয়তো 4 মাস বা 5 মাস পর, কখনো কখনো 6 মাস পরে গিয়ে দেখা গেল সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দিল। তো এটা শুধু রিয়েলমির ক্ষেত্রে নয়, বাজেট ফোনের অনেক কোম্পানি এটা করছে। তো অবশ্যই থাকবে সিকিউরিটি প্যাচ লেভেল প্রত্যেক মাসে না হলেও 2 মাস অন্তর বাজেট ফোনগুলোকে দেওয়া উচিত। এরপরে সবশেষে আসবো ব্যাটারি সেকশন। ও না, ক্যামেরা সেকশনও আছে, তার আগে ব্যাটারি সেকশন বলি। এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট টাইম লাগছে 0 to 100% ফুল চার্জ হতে। আর ফোনটা সারাদিন যদি আপনি চুটিয়ে ইউজ করেন, এর সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে অন থাকলো, তারপরে আপনি গেমিং করলেন, ক্যামেরা ওপেন করলেন, তাহলে 6.5 থেকে 7 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পাবেন, যেটা একদিনের জন্য যথেষ্ট। সারাদিন ইউজ করার পর সন্ধ্যেবেলা এসে চার্জ দেবেন, মোটামুটি আপনার চলে যাবে। তবে এডিট করতে বসে মনে হলো যে এই কয়েকটা জিনিস বলে দেওয়া ভালো। প্রথমত এখানে মাত্র 7টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, মোটামুটি 5G স্পিড নিয়ে কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর হ্যাঁ, এখানে কোনো রকম ক্যারিয়ার অ্যাগ্রিগেশন বা 5G VoNR এর অপশান নেই। এইটা একটু প্রাইস কাটেলমেন্ট রেগেছে, কারণ 5G যখন কলিং চালু হয়ে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। বাদ বাকি ওভারঅল নেটওয়ার্ক ক্যাপাসিটি ঠিক আছে, হটস্পট বা ওয়াইফাই ঠিকঠাক কাজ করেছে। এরপরে যদি সবশেষে আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই সার্কেল হাউসে গিয়ে মোটামুটি একটাই কাজের ক্যামেরা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই পাশাপাশি যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার আর পোর্ট্রেট সেন্সার, সেটা খুব একটা কাজের নয়। যাই হোক, 50 মেগাপিক্সেলের সেন্সারটা ডাইরেক্ট সানলাইটে বেশ ভালো ছবি তুলতে পারছে, ছবির শার্পনেস বেটার ছিল। তবে ছবিগুলোতে একটু ওয়ার্ম টোন বেশি প্রোভাইড করছিল, যেটা ওভারঅল দেখতে ভালো লাগছে। তবে হ্যাঁ, আপনার মুখে যতই ব্রণ থাকুক সেইগুলোকে একদম ফর্সা করে দিচ্ছে, স্মুথ করে দিচ্ছে। তবে এখানে স্মুথ অপশানটা অফ করারও অপশান রয়েছে, সেটাকে আপনি অফ করে ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, এই ফোনটা দিয়ে ছবি তুললে আপনাকে একটু হলেও ফর্সা দেখাবে, এটা আপনি ধরে নিতে পারেন। ওভারঅল ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল, যদি একটু ভালো লাইট পায়। তারপরে যদি লো লাইটে আমরা বেশ কিছু ছবি তুলি, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, কিছু জায়গায় নয়েজ চলে আসছে, কিছু জায়গায় পোর্ট্রেট এফেক্টে 2-1টা এজ মিস হয়ে যাচ্ছে। আর এগুলো এই মোটামুটি 15,000 রুপির আশেপাশে স্মার্টফোন হিসেবে মেনে নেওয়া যায়। এই স্মার্টফোনটা একটা স্টেবল ক্যামেরা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করছে, তবে এর ক্যামেরা না অতটা কনসিস্টেন্ট নয়, কিছু ক্ষেত্রে হঠাৎ করে এজ মিস করে দিল। আমি যেটা মোটোরোলা G64 এর সাথে যখন রিয়েলমি P1 এর কম্প্যারিজন করেছিলাম ক্যামেরাতে, তখন বলেছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, রিয়েলমি G64 ভার্সেস মোটোরোলা P1, আই বাটনে লিঙ্ক থাকলো। তো ওভারঅল আপনাদের কাছে ক্যামেরার আউটপুটগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে যাবেন। 16 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা, সেটার আউটপুটও যথেষ্ট ভালো, শার্পনেস ঠিকঠাক দিচ্ছে, তবে স্কিন আবার ফর্সা করে দিচ্ছে, একটু আটা ময়দা মাখিয়ে দিচ্ছে। তো ওভারঅল ওই ছবিগুলো অনেকের পছন্দ হবে। আর না চাইলে আপনি স্কিন স্মুথনেস যেটা আছে সেটাকে অফ করে ছবি তুলতে পারেন। তো ওভারঅল সেলফি ক্যামেরাও মোটামুটি বেশ চলনসই। যাই হোক, এই ফোনটার তবে ক্যামেরাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে 4K আপ টু 30 FPS আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। আর যদি আপনি EIS চান, তাহলে এখানে 1080p 60 fps ব্যবহার করতে হবে। তো হ্যাঁ, 1080p 60 fps ব্যবহার করা ভালো, কারণ 4K তে ভিডিও বেশ শেকি আসছে। তাহলে সবশেষে কনক্লুশন পার্টে আসি। 15,000 রুপি, বাংলাদেশে 20 থেকে 22,000 টাকা যদি আপনাদের বাজেট হয়, তাহলে এই স্মার্টফোনটাকে একবার ভেবে দেখতে পারেন, কারণ বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি অফার করতে পারে রিয়েলমি P1। কারণ এখানে পারফরমেন্স বেটার, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। হ্যাঁ, বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ রয়েছে, কারণ এই প্রাইস পয়েন্টে আমরা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাই, এর থেকে বেটার ক্যামেরাও আমরা পাই। তো ওভারঅল আপনি যদি পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন চান, এই প্রাইস সেগমেন্টে সবথেকে ভালো পারফরমেন্স দেবে, সবথেকে ভালো গেমিং করা যাবে, আর একটা অলরাউন্ড ক্যামেরা স্মার্টফোন চান, তাহলে অবশ্যই রিয়েলমি P1 স্মার্টফোনটাকে কনসিডার করা যায়। আর একটা জিনিস কনসিডার করতে ভুলবেন না, লাইক বাটনটা। আপনি একটু বেশি বেশি লাইক করলে না, এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে বেশি পৌঁছে যাবে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।